মাত্র 4 বছর আগেও চরম শত্রুতায় জর্জরিত সৌদি আরব ও কাতার এবার ইতিহাস গড়ল। পশ্চিম এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দুই দেশ উচ্চগতির রেল চুক্তিতে সই করেছে। আস্তে আস্তে প্রাণ হারাচ্ছে ইরাকের ঐতিহাসিক টাইগ্রিস নদী, আরবিতে যার নাম দজলা। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় একটি ছোট 550 বিজনেস জেট বিধ্বস্ত হয়ে ক্রীড়া তারকা গ্রেগ ভিফেল সহ 7 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 10:15 উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার কারণে বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই আছেন তিনি। তবে পালিয়ে থাকা অবস্থায় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ভারতকে একাধিকবার তার ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ। মাত্র 4 বছর আগেও চরম শত্রুতায় জর্জরিত সৌদি আরব ও কাতার এবার ইতিহাস গড়ল। পশ্চিম এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দুই দেশ উচ্চগতির রেল চুক্তিতে সই করেছে। প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী সৌদি আরবের রাজধানী রিয়াদ ও কাতারের রাজধানী দোহাকে যুক্ত করবে অত্যাধুনিক বুলেট ট্রেন, যা ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার গতিতে চলবে। এই রেলপথ চালু হলে মাত্র 2 ঘন্টায় দুই রাজধানীর মধ্যে যাতায়াত সম্ভব হবে, যা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চলতি বছরের 8 ডিসেম্বর প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী রিয়াদ থেকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় 785 কিলোমিটার দীর্ঘ উচ্চগতির রেল লাইন নির্মাণ হবে, যার সঙ্গে আল হোকফু ও দাম্মামও যুক্ত হবে। সৌদি কাতার সমন্বয় কাউন্সিলের বৈঠকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রকল্পটির অনুমোদন দেন। 6 বছরের মধ্যে কাজ শেষ করে বছরে 1 কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় $3,064 কোটি এই প্রকল্পে 30,000-এর বেশি কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। বুলেট ট্রেন চালু হলে যাতায়াতের খরচ কমবে এবং দুই দেশের ব্যবসা ও পর্যটনে গতি আসবে। 2017 সালে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে আকাশ, স্থল ও সমুদ্র পথ বন্ধ হয়ে দোহার বাণিজ্যে বড় ধাক্কা লাগে। মুসলিম ব্রাদারহুড, আল জাজিরা ও ইরানের সঙ্গে সম্পর্ক ঘিরে দুই দেশের মধ্যে তীব্র মতবিরোধ ছিল। যদিও 2021 সালে আল উলার চুক্তিতে সম্পর্ক স্বাভাবিক হয়, তবু পারস্পরিক অবিশ্বাস পুরোপুরি কাটেনি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলা ও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ সৌদি কাতারকে কাছাকাছি এনেছে। তবে অন্যদের মতে এই রেল চুক্তি মূলত অর্থনৈতিক ও যোগাযোগ উন্নয়নের অংশ, যার সঙ্গে আইমেক করিডোর পরিকল্পনারও যোগ রয়েছে। সব মিলিয়ে শত্রুতা পেরিয়ে এই রেল বন্ধন পশ্চিম এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। শাহিদা রুবি, মাই টিভি। আস্তে আস্তে প্রাণ হারাচ্ছে ইরাকের ঐতিহাসিক টাইগ্রিস নদী, আরবিতে যার নাম দজলা। বিশ্লেষকদের মতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে নদী তীরে বসবাসকারী হাজার বছরের পুরনো সম্প্রদায়গুলোর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। টাইগ্রিসের তীরে বসবাসকারী প্রাচীন মান্দিয়ান সম্প্রদায়ের ধর্মীয় নেতা শেখ নিধাম ক্রেইদি আল সাবাহি বলেন, আজীবন তিনি কেবল প্রবাহমান নদীর পানি ব্যবহার করেছেন এবং কখনো অসুস্থ হননি। তবে তার আশঙ্কা খুব শিগগিরই নদীর প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে টাইগ্রিস ভয়াবহ দূষণ ও পানি শূন্যতার সংকটে রয়েছে। নদী রক্ষা করা না গেলে এর তীরে বসবাসকারী প্রাচীন জনগোষ্ঠীর অস্তিত্বই হুমকির মুখে পড়বে। শেখ নিধাম বলেন, পানি না থাকলে জীবনও থাকে না। হাজার বছরের পুরনো মান্দিয়ান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হল পানি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধিকরণের জন্য প্রবাহমান নদীর পানি তাদের জন্য অপরিহার্য। দক্ষিণ পূর্ব তুরস্কে উৎপন্ন টাইগ্রিস নদী মসুল ও বাগদাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইউফ্রেটিসের সঙ্গে মিলিত হয়। এই নদীর অববাহিকায় প্রায় 1,80,00,000 মানুষ পানির উপর নির্ভরশীল। গত 30 বছরে তুরস্কে নির্মিত বাঁধ, ইরাকের অভ্যন্তরে অতিরিক্ত পানি ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে টাইগ্রিসের পানির প্রবাহ প্রায় 33% কমে গেছে। বৃষ্টিপাতও হ্রাস পেয়েছে প্রায় 30%। চলতি গ্রীষ্মে অনেক জায়গায় নদী এতটাই শুকিয়ে যায় যে মানুষ হেঁটে পার হতে পেরেছে।
টাইগ্রিসের এই সংকট কেবল একটি নদীর নয়, এটি একটি সভ্যতা, বিশ্বাস ও মানুষের জীবনধারার অস্তিত্ব সংকটের প্রতিফলন। শাহিদা রুবি, মাই টিভি। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় একটি ছোট 550 বিজনেস জেট বিধ্বস্ত হয়ে ক্রীড়া তারকা গ্রেগ ভিফেল সহ 7 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 10:15 উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার কারণে বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে। ক্যারোলিনা হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, বিমানটি আছড়ে পড়ার পর জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বিমানটিতে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। পরে পুড়ে যাওয়া বিমানটি থেকে গ্রেগ ভিফেল সহ 7 জনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করা হয়। এদিকে বিফলের বিমানটি আছড়ে পড়ার পর মার্কিন সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতোমধ্যে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। 55 বছর বয়সী গ্রেগ ভিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটর গাড়ি রেসার। 20 বছরের ক্যারিয়ারে জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং মোট 19 বার চ্যাম্পিয়ন হয়েছেন। 2022 সালে অবসর নেন তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং আয়োজক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং নাসকার প্রণীত দেশটির সর্বকালের সেরা 75 জন রেসারের তালিকায়ও নাম রয়েছে ভিফেলের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই আছেন তিনি। তবে পালিয়ে থাকা অবস্থায় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ভারতকে একাধিকবার তার ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ। তা সত্ত্বেও উস্কানিমূলক কথাবার্তা বলেই যাচ্ছেন তিনি। এদিকে বাংলাদেশ অভিযোগ করেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে, যদিও ভারত এটি অস্বীকার করেছে। তারা বলেছে, সরকারের পক্ষ থেকে স্বৈরাচার হাসিনা বা পালিয়ে যাওয়া অন্য কোনো বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না। আর শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো তিনি তার নিজস্ব যোগাযোগের ডিভাইস ব্যবহার করে করছেন, এতে সরকারের কোনো হাত নেই। বৃহস্পতিবার 18 ডিসেম্বর কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন দেন। ওই সময় হাসিনার বিষয়টি উঠে আসে। তখন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, তিনি তার বক্তব্য দিচ্ছেন নিজস্ব যোগাযোগের ডিভাইস দিয়ে, যেগুলোতে তার অ্যাক্সেস আছে। ভারত সরকার হাসিনা বা বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে দিচ্ছে না। অপরদিকে দেশটির পার্লামেন্টারি কমিটি বলছে, হাসিনাকে ভারত মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দিয়েছে এবং ভারতীয় ভূখণ্ড থেকে তাকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। হাসিনাকে বাংলাদেশ ফেরত যে প্রত্যর্পণ নোটিশ পাঠিয়েছে, সেভাবে পার্লামেন্টকে সার্বক্ষণিক অবহিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে এ কমিটি। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর ভারতের জন্য কৌশলগত সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। তবে এটি কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ নেবে না, কিন্তু ভারতকে এই পরিস্থিতি মোকাবেলায় সতর্ক হতে হবে, নয়তো ঢাকায় নয়াদিল্লির গুরুত্ব কমে যাবে বলে সতর্ক করেছে এ কমিটি। রাসেল হোসাইন, মাই টিভি।